সাংবাদিক সাইদ খান, আপনার কাছে আমার যে প্রশ্ন বা আমি যে আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই সেটি হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো এটা এমন একটা সময় ঘটেছে যখন বাংলাদেশ সত্যিই একটা খুব একটা স্পর্শকাতর সময় পার করছে এবং বাংলাদেশে অনেক বেশি গঠনমূলক রাজনীতি প্রয়োজন এবং এই রকমের সংঘাত সংঘর্ষের রাজনীতি একেবারেই পরিহার করা দরকার। সেরকম একটা সময় ঘটনা ঘটেছে। এই জায়গায় আপনি কিভাবে দেখছেন এই ঘটনাকে এবং এই ঘটনাটা না ঘটলে কি হতে পারতো, বা যদি প্রশ্ন করি এই ঘটনাটা কি খুব জরুরি ছিল, অপরিহার্য ছিল? এই ধরনের ঘটনা ঘটা কখনোই অপরিহার্য না, কাঙ্ক্ষিত না, জরুরি না, তারপরেও ঘটে গেছে। না হলে কি হতো, কিভাবে দেখেন? সিরাজ ভাই, আপনাকে এবং এশিয়ান টিভির যারা দর্শক হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ। গতকালকে কুয়েট ক্যাম্পাসে যে ঘটনাটি ঘটল সেটি আসলেই রাজনৈতিক কোনো পক্ষই সমর্থন করে না, আমিও একজন সাধারণ নাগরিক হিসেবে আমিও সমর্থন করি না। কিন্তু আসলে আমরা একটি ঘটনা ঘটবার পরে সেটির ব্যাখ্যা বিশ্লেষণ করি, কিন্তু আসলে ঘটনাগুলো যখন ঘটবেই এরকম কিন্তু সিমটম আগেই দেখা যায়, দৃশ্যমান হয়ে আসছিল। কিন্তু লাস্ট 2 months কিন্তু এ ধরনের সিমটম দেখা যাচ্ছিল রাজনৈতিক ময়দানে বা রাজনীতিতে। তো সেই জায়গায় যখন রাষ্ট্র কার্যকর উদ্যোগ নেয়নি, এর দায়ভার আংশিক কিন্তু রাষ্ট্র উদ্যোগ না নেবার কারণে এটি আজকে এই পরিণতিতে গড়ালো। এবং আমার যেটা মনে হয় এবং আমি যেটা অনুমান করছি বা সন্দেহ করছি সেটি হচ্ছে এই যে ক্রাইসিস বা এই যে সংঘাত এটি আরও বেড়ে যাবে যদি এখনই এটিকে নিয়ন্ত্রণ করা না হয়। যেমন এখানে আমার বাম দিকে ছাত্রদলের একজন পদস্থ নেতা এবং ডান দিকে ছাত্র শিবিরের একজন পদস্থ নেতা, তারা তাদের নিজ নিজ দলের অবস্থান থেকে ক্লারিফাই করবার চেষ্টা করেছেন, এক ধরনের জাস্টিফিকেশান দিয়েছেন। কিন্তু আমি যদি সাদা চোখে বলি, আমাদের জুলাই গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, এর মূল লক্ষ্য ছিল আমি ভালো নেই কথাটি নিঃসংকোচে বলতে পারার জন্য, এই অধিকারটুকু ফেরত পাবার জন্য। গত 15 বছর ধরে যে ফ্যাসিবাদ, রাষ্ট্রের সাথে নাগরিকের যে সম্পর্ক, যে ব্রিজটা ভেঙে দিয়েছিল, সেই ব্রিজটা পুনঃপ্রতিষ্ঠা করা, তার মানে কিন্তু ঘুরে ফিরে আমার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা। এবং রাজনীতি কে করবে এরও ব্যাখ্যা কিন্তু সংবিধান দিয়ে দিয়েছে। রাষ্ট্রের রাজনীতি করবে হচ্ছে নাগরিকরা। নাগরিককে যার বয়স 18, সে শিক্ষক হতে পারে, সে শ্রমিক হতে পারে, সে আপনার মতো আমার মতো এই পেশার মানুষও হতে পারে, সাংবাদিক হতে পারে, নানান কিছু হতে পারে। সুতরাং সংবিধান যে জায়গায় অধিকার দিয়েছে সেই জায়গায় ছাত্র রাজনীতির যে জায়গাটি নিয়ে আলোচনা হচ্ছে, সেই জায়গাটি যদি সংবিধান এইখানে সংশোধন না করে যে আসলেই ছাত্ররা রাজনীতি করতে পারবে না, সেক্ষেত্রে এই ধরনের ক্যাম্পাস কেন্দ্রিক ব্যারিকেড দিয়ে আসলে ছাত্র রাজনীতি বন্ধ করা সম্ভব নয়। সেকেন্ড সেটি হচ্ছে যে আপনি বলছেন যে এই পরিস্থিতিতে বহিরাগত বা ক্যাম্পাসের ভেতরে, আমরা পরিষ্কার ভিডিওতে দেখেছি যেটা সিবগাত অত্যন্ত যৌক্তিক একটা পয়েন্ট তুলে ধরেছেন যে এখন বিশ্বায়নের যুগ, কোনো কিছুই আড়ালে আবডালে করার সুযোগ নেই। তেমনি আমরা কিন্তু ভিডিও ফুটেজ দেখলাম গতকালকে, ছাত্র শিবির কিন্তু এর আগে সভা সমাবেশ সেখানে করেছে, ছাত্রদলও কিন্তু প্রসেশন করেনি এমন না। এবং বৈষম্য বিরোধী ছাত্র যাদেরকে বলা হচ্ছে বা সাধারণ মোড়কে যে ছাত্ররা রয়েছে, তারা কতটুকু সাধারণ সেটি কিন্তু গত 3-4 মাস ধরে প্রকট হয়ে উঠছে। সাধারণকে, আমার ছেলে যখন স্কুলে পড়ে সে কি সাধারণ? সে যদি মিছিলে যায় সে কি সাধারণ? আমি রাজনীতি করি না তার মানে কি আমি রাজনীতির বাইরে? আমি রাজনীতি করি না এই কথাটি চূড়ান্ত লেভেলের রাজনৈতিক বক্তব্য। ক্যাম্পাসে রাজনীতি চাই না মানে ভিন্ন টাইপের কোনো রাজনীতির আমি প্রত্যাশা করি, এটিও অসম্ভব রকমের চিরসত্য একটি রাজনৈতিক বক্তব্য যে ক্যাম্পাসে রাজনীতি চাই না। কে চায় না, কাকে চায় না, এইসব প্রশ্নগুলো আমরা কখনো ঘাটিনি। যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বলা হয় যে লেজুর ভিত্তিক যে রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি কে না করে? আমার ডান বাম দুইজনই কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি করে। এখন কেউ ঘোষণা দিয়ে করে, কেউ ঘোষণা না দিয়ে করে। গত 15 বছর সিবগাতুল্লাহরা কিন্তু তারা ক্যাম্পাসের রাজনীতিতে সক্রিয় ছিল, হয়তো ভিন্ন পরিচয়ে, ভিন্ন মোড়কে। হয়তো তারা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন যে তারা লাইফ সেভ করবার জন্য বা এক ধরনের রাজনৈতিক কৌশল। হ্যাঁ, রাজনীতিতে কৌশল অপকৌশল থাকবে, কিন্তু আপনি এই যে সাধারণের মোড়কে থাকেন, ঠিক আছে, এখানে আমি ছাত্র শিবিরকে সরাসরি দায় দেব না, আবার ছাত্রদলকে যে ধোয়া তুলসী পাতা সেটিও বলবো না। এখানে যেই ছাত্ররা মারামারি করেছে সেই ছাত্রদের বয়সটা বিবেচনায় নিতে হবে। এই বয়সটা কিন্তু এক ধরনের তারুণ্যের উন্মাদনা থাকে বা যৌবনের প্রথম একটা উন্মাদনা কাজ করে।
কেউ যদি এই বয়সের, যেমন এই আমার বাম দিকে যে ছাত্রদলের নেতা শিমুল বসে আছে, তাকে যদি আমি এক ধরনের মন্তব্য করি, সে কিন্তু এটি স্বাভাবিকভাবে নেবে না। বাট আপনি আমাকে একটা মন্তব্য করলে আমি হয়তো ভাববো যে সিরাজ ভাই হয়তো কোনো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু তার কিন্তু সেই এজ, সেই ম্যাচিউরিটি আসেনি। এখানে সাধারণ মোড়কে গতকালকে আমরা দেখলাম যে ধর শব্দটি সহপাঠীদের মধ্যে কেন আসবে? তার মানে ক্যাম্পাসের সহাবস্থানটা নিশ্চিত করতে হবে, কে রাজনীতি করবে, কে করবে না, কে কার মত প্রচার করবে, কে কার মত প্রচার করবে না, সেটি বড় কথা না। সবাই এখানে মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে পারবে ক্যাম্পাসে। এরপরে আসবে সে কোন মত প্রকাশ করবে, কোন মত প্রকাশ করবে না। আমরা রাজনীতিকে সন্ত্রাস বলে দিচ্ছি কেন? আমরা তো আগেই জাস্টিফাই করে ফেলছি। সিবগাতুল্লাহ যেটি বলেছেন যে ক্যাম্পাসে যে রক্তাক্ত ছাত্রদল বহিরাগতদের দিয়ে হামলা করেছে, আমি এটি কখনোই সমর্থন করি না এবং আমি এটি প্রচলিত আইনে বিচার দাবি করছি। এবং যদি বিএনপি এই দায় স্বীকার না করে, তার খেসারত বিএনপিকে কিন্তু অবশ্যই দিতে হবে এবং তার পরিণতি ফ্যাসিবাদের মতোই হবে, সেটি আমিও মনে করি। কিন্তু সাধারণ ছাত্ররা এবং ছাত্রদল যখন মুখোমুখি হয়ে গেল, ক্যাম্পাসের বাইরে যখন সংঘর্ষ ছড়িয়ে পড়লো, তখন এই যে দৌলতপুর বা আশপাশের এলাকা, যে এলাকাগুলোতে ছড়িয়ে পড়লো, সেই এলাকাগুলোতে সাধারণ ছাত্রদের সাথে শিবির এখানে মহানুভবতার পরিচয় দিয়ে দুই পক্ষকে নিবৃত করতে পারতেন। সাধারণ ছাত্রদের সাথে শিবির কেন অংশ নিলেন? কেন শিবির সংঘর্ষে জড়ালেন? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব।